হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা আমাদের কেমিস্ট্রি ক্লাসে সলিউবিলিটি বা দ্রাব্যতার টপিকটা কন্টিনিউ করছিলাম। তো একেবারে লাস্ট ক্লাসে আমরা সলিউবিলিটি বা দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতার দুইটা সংজ্ঞা ছিল আমাদের কাছে। একটা হচ্ছে ঘনমাত্রার মাধ্যমে, একটা ছিল ভরের মাধ্যমে। তো আমরা এই টপিকটা কন্টিনিউ করছিলাম। আমরা সেই ধারাবাহিকতায় আজকেও একটু সামনের দিকে আগাবো। তো তোমরা দেখো সবকিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা। আর যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি প্রশ্ন করতে পারো। ঠিক আছে, আমরা মনে হয় আগাতে পারি। আমরা একেবারে লাস্ট ডেতে আমরা একটু যদি রিভিউ দেই, যে আমরা বিভিন্ন রকম দ্রাব্যতার সংজ্ঞা, দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক নিয়ে আলাপ করছিলাম। সেখানে আমাদের ছিল হচ্ছে দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তারপর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তাপমাত্রা। তাপমাত্রা টপিকটায় এসে আমরা যেটা জানানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে আমরা দ্রাব্যতার যে সংজ্ঞাগুলো ব্যবহার করব, সেই সংজ্ঞাগুলোতে যেন আমরা সেই নির্দিষ্ট তাপমাত্রায় এই ধরনের আপাত দৃষ্টিতে মনে হবে যে খুব সাধারণ এবং ছোট ফ্রেজ, কিন্তু এটা যে খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ ফ্রেজ সেটা বোঝা যাবে। তো তারপর আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বা একটা কমন মিসকনসেপশন, যেটা অবশ্য ছোট পোলাপানের থাকে, সেটা হচ্ছে যে দ্রাব্যতার ব্যাপারটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, এরকম একটা ধারণা আমাদের আছে বা ছিল। তো আমরা একটু ক্রিটিক্যালি যদি জিনিসটা দেখি, গতদিন আমরা এটা ডিসকাস করেছিলাম যে তাপমাত্রার আসলে হ্রাস বা বৃদ্ধির সাথে দ্রাব্যতার সম্পর্কটা একদম লিনিয়ার বা একদম সরল সাধারণ না। কোন ধরনের লবণের দ্রাব্যতা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে মেইন পয়েন্ট। এমন অনেক লবণ আছে আমাদের যারা তাপ উৎপাদী বিক্রিয়া দেওয়ার মাধ্যমে দ্রবীভূত হয়, তাদের জন্য তুমি যদি তাপ প্রয়োগ করো তখন বিক্রিয়াটার কিন্তু দ্রাব্যতা কমে যায়, কারণ বিক্রিয়াটা উল্টো দিকে অগ্রসর হয়। উল্টো দিকে অগ্রসর হওয়া মানে হচ্ছে ডান থেকে বামে যাওয়া। আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে যে বিক্রিয়াতে ডান পাশে হচ্ছে আমাদের আয়নিত বা দ্রবীভূত অংশটা থাকে, আর বাম দিকে থাকে হচ্ছে অদ্রবীভূত অংশটা। একইভাবে আমরা যখন এমন সব লবণ নিব যারা তাপহারী বিক্রিয়া দিয়ে দ্রবীভূত হয়, তাদের জন্য আমরা বলতে পারি তাপ প্রয়োগ করা হলে বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে অগ্রসর হয়ে দ্রাব্যতার পরিমাণ আরো বৃদ্ধি করবে। তো লবণের প্রকৃতি, লবণের কোয়ালিটির উপর ডিপেন্ড করে লবণের তাৎপর্য বুঝে তারপর আসলে কমেন্ট করা যাবে যে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়তে থাকবে নাকি তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমতে থাকবে। তো লাস্ট পয়েন্ট হচ্ছে, এতক্ষণের ডিসকাশনে যেটা মনে হইতে পারে যে লবণ আসলে দুই রকম, যে কারো কারোর জন্য তাপ দিলে দ্রাব্যতা বাড়ে, কারো কারোর জন্য তাপ দিলে দ্রাব্যতা কমে। আমাদেরও তাই ধারণা ছিল। দেন আমাদের পরিচয় হলো পানিযুক্ত বিভিন্ন লবণের সাথে। তোমরা জীবনের বিভিন্ন ক্লাসে, 9-10 থেকে তো অবশ্যই বিভিন্ন লবণের সাথে তোমাদের পরিচয় হয়েছে, যে লবণগুলির মধ্যে পানি যুক্ত থাকে এবং পানি যুক্ত থাকার কারণে লবণগুলি অফেন কালারফুলও হয়। যেমন কপার সালফেট 5H2O, কমনলি নোন অ্যাজ ব্লু ভিট্রিয়ল; জিঙ্ক সালফেট 7H2O, কমনলি নোন অ্যাজ হোয়াইট ভিট্রিয়ল; ফেরাস সালফেট 7H2O, নোন অ্যাজ গ্রিন ভিট্রিয়ল; তারপর সোডিয়াম সালফেট 10H2O, নোন অ্যাজ গ্লুবার্ট সল্ট। তো এরকম লটস অফ হাইড্রেটেড সল্ট আমরা ইংলিশে এদেরকে বলি। তো এই পানিযুক্ত যে লবণগুলি আছে, এই লবণগুলির দ্রাব্যতা বিশ্লেষণ করতে গেলে আরেকটা ডিফারেন্ট পিকচার আসলে পাওয়া যায়। আগের দুই ক্যাটাগরি লবণের বাইরেও একটা পিকচার পাওয়া যায়। সেই পিকচারটা কি বা ঘটনাটা কি ঘটে সেটা নিয়ে আজকে আমরা আলোচনাটা শুরু করব, নতুন ক্লাসের নতুন টপিক। তো আমরা লাস্ট দিন এখানেই শেষ করেছিলাম যে পানিযুক্ত লবণের দ্রাব্যতা কেমন হয়। তো স্বাভাবিকভাবেই পানিযুক্ত লবণ হোক আর যাই হোক, নর্মালি সব স্টুডেন্টরা যেটা ভাবে যে হয় যে কোনো একটা অপশন তো হবে, তাই না, যে তাপ যদি দিতে থাকি তাহলে দ্রাব্যতা বাড়বে অথবা দ্রাব্যতা কমবে, কোনো এক পক্ষে নিশ্চয়ই লবণটা থাকবে। তো যেটা রিয়েল লাইফে দেখা যায় যে এখানে তারা একটু একটু স্পেশাল টাইপের আচরণ করে, নর্মাল আচরণ করে না। আমরা যদি তাপমাত্রার সাথে দ্রাব্যতার একটা গ্রাফ এঁকে এটার চরিত্রটা বোঝার চেষ্টা করি, যে ধরো এইদিকে আমরা তাপমাত্রা নিলাম, তার বিপরীতে যদি আমরা দ্রাব্যতা নেই, খুব ইন্টারেস্টিংলি যেটা দেখা যায় যে আমরা যদি তাপ বাড়াতে থাকি, তাপমাত্রা যদি বাড়াতে থাকি, এই দ্রাব্যতা জিনিসটা, হ্যাঁ, সেটা হচ্ছে বাড়তে থাকে। তো একটা লম্বা সময় ধরে আমরা যখন তাপমাত্রা বৃদ্ধি করি দ্রাব্যতা বাড়তে থাকে। তো এই ব্যাপারটা আমাদের কাছে খুব
অ্যাবনর্মাল মনে হয় না, কারণ আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধির সুযোগ আছে। কিন্তু আমাদেরকে অবাক করে যেটা হয়, একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর আমরা যদি তাপমাত্রাটাকে আরো বাড়াই, তখন দেখা যায় যে দ্রাব্যতা আসলে হঠাৎ করে ও আবার কমতে শুরু করে, এই যে এরকম নিচের দিকে হচ্ছে নামতে শুরু করে। এই ব্যাপারটা আমাদের জন্য একটু স্পেশাল, যে তাপমাত্রা প্রথমে বাড়তে থাকে, একটা সার্টেইন জায়গায় পৌঁছানোর পরে যদি আমরা স্টিল তাপমাত্রা বৃদ্ধি করি, তখন যেটা হয় এই দ্রাব্যতার মানটা কমতে থাকে। তার মানে প্রথমত বিষয়টা হচ্ছে জানার ব্যাপার যে ডিরেক্ট তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বৃদ্ধি বা দ্রাব্যতা হ্রাস এর বাইরেও দুনিয়াতে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে পানিযুক্ত লবণের ঘটনা। যেখানে তাপমাত্রা বৃদ্ধি করলে প্রথমে কিছুক্ষণ দ্রাব্যতা বাড়ে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত পৌঁছানোর পর যদি আরো তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন কিন্তু দ্রাব্যতা কমে যায়। তো এটা হচ্ছে প্রথমে বিষয়টা জানার ব্যাপার, এটা আমরা জানলাম। এখন শুধু ঘটনাটা জেনে তো লাভ নাই, এটার সাথে ব্যাখ্যাটা কিরকম হইতে পারে সেটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। তো যে কোনো পানিযুক্ত লবণের জন্যই আচরণ মোর অরলেস একই রকম থাকে। এক একজনের জন্য হয়তো সীমাটা এক এক জায়গায়, যে এক একজন এক এক পর্যন্ত উঠবে, তারপরে হচ্ছে নামবে। যেমন বইপত্রে সাধারণত আমাদেরকে আলোচনার জন্য দেওয়া থাকে হচ্ছে গ্লুবার সল্ট নামে একটা লবণ, গ্লুবার লবণ। গ্লোবাল লবণের সংকেত, সেটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোডিয়াম সালফেট, এটার সাথে যুক্ত থাকে 10 অণু পানি। তো পানিযুক্ত লবণের একটা প্রতিনিধি হিসাবে আমরা গ্লুবার সল্ট বা এই পানিযুক্ত লবণটাকে নিতে পারি। এখানে যেটা দেখা যায়, ওই যে একটা লম্বা সময় আমরা যখন তাপমাত্রা বাড়াই এর কিন্তু দ্রাব্যতা বাড়তে থাকে। তার মানে আমরা যদি ক্লেম করি এই এতটুকু অঞ্চল, এই যে তাপমাত্রা বাড়াচ্ছি দ্রাব্যতা বাড়তেছে, এতটুকু দেখলে কিন্তু তোমার মনে হবে এই জায়গাটায় তাপমাত্রার সাথে দ্রাব্যতা সমানুপাতিক। এখন বলো তো, তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, এটা কোন ধরনের লবণের জন্য এটা সত্য বলো তো? তাপহারী টাইপের লবণের জন্য এটা সত্য, যেসব লবণগুলো এন্ডোথার্মিক বা তাপহারী বিক্রিয়া দিয়ে দ্রবীভূত হয়, এই ব্যাপারটা তাদের জন্য সত্য। আবার কেউ যদি এতটুকু অংশ অবজার্ভ করে যে দেখো তাপমাত্রা বাড়াচ্ছে এই জায়গাটায়, তখন কিন্তু দ্রাব্যতা কমে যাচ্ছে। তো তাপমাত্রা বাড়ালে যদি দ্রাব্যতা কমে যায়, তাহলে বা আমরা ওইভাবে লিখতে পারি যে এই জায়গাটায় তাপ উৎপাদী বিক্রিয়া, এভাবে তো লিখতে পারি, তাই না? তো একই লবণের ভিতরে কিভাবে দুই রকমের চরিত্র ঢুকলো, কেন সে কিছুক্ষণ তাপ হারি তারপর কেন তাপ উৎপাদী, এইভাবে কেন আচরণ করতেছে, এই ব্যাপারটা আমরা তোমাকে, এটা কখনো বড় প্রশ্ন হিসেবে আসতে দেখা যায় নাই, বাট ছোট প্রশ্ন হিসাবে এটা বেশ কয়েকবারই বোর্ড টোড এক্সামে আসতে দেখা গেছে। তো এটার একটা ব্যাখ্যা আমরা তোমাকে এইভাবে বলতে পারি, যেটা তুমি একটু মনে রাখতে পারলে খুবই ভালো হয়, কারণ এটা হয়তো তোমাকে পরীক্ষায় লিখতে হইতে পারে। প্রথম কথা হচ্ছে, এই যে লবণটার সাথে পানিটা যুক্ত, লবণটা তো একটা আয়নিক যৌগ, আর পানিটা যুক্ত হচ্ছে এর সাথে আলাদা একটা বন্ধন দিয়ে, সন্নিবেশ বন্ধন থাকে কিছু ক্ষেত্রে। তো অন্য ডিফারেন্ট বন্ধন দিয়ে পানিটা হচ্ছে যুক্ত। এখন যেটা হয়, আমরা যখন তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি, আমরা যখন তাপমাত্রা বৃদ্ধি করতে থাকি, তখন আসলে এই পানির অণুগুলি আস্তে আস্তে ছুটে যেতে থাকে। এখন জিনিসটাকে দেখার একটা ডিফারেন্ট এবং একটা ইন্টারেস্টিং ভিউ এরকম হইতে পারে যে আমরা যখন তাপ দিতে থাকবো, তার সাথে পাল্লা দিয়ে যখন পানির অণু একটা একটা করে বিচ্ছিন্ন হতে থাকবে, পানি অণুটা একই জারের মধ্যে, চিন্তা করো একটা জার, সেই জারের মধ্যে হচ্ছে দ্রবণ ছিল, দ্রাবক ছিল, পানি ছিল, লবণ ছিল, সবই ছিল। এইখানে থাকা একটা লবণই যদি তাপ পেয়ে তার নিজের কাছে লেগে থাকা এখনো পানি যদি বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়ে পানিটা যাচ্ছে কই? পানিটা তো কোথাও যাচ্ছে না, পানিটা তো জারের মধ্যেই থাকছে। এখন পানিটা যদি জারের মধ্যেই থাকে, তাহলে এই পানিটাকে নিশ্চয়ই আমরা কিসের অংশ হিসেবে বিবেচনা করতে পারবো? একটু পরে দ্রাবকের অংশ হিসেবে বিবেচনা করতে পারবো। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে লবণটাকে তাপ দিলে যখন সে পানিটাকে আলাদা করে দিচ্ছে, এই আলাদা হয়ে যাওয়া পানির অণুটা আসলে কার সাথে যে যুক্ত হচ্ছে, মানে কার হিসাবের মধ্যে যে তার অংশটা অন্তর্ভুক্ত হচ্ছে, সেটা হচ্ছে দ্রাবকের পরিমাণটা আসলে তখন একটু একটু করে বাড়ছে। এখন আমাদের তো এই কমন ধারণা নিশ্চয়ই সবার আছে যে আমরা যদি একটা দ্রবণ তৈরি করি, যেই দ্রবণটা সম্পৃক্ত, আর লবণ নিতে পারবে না, একদম হায়েস্ট নিয়ে নিছে। এখন যদি আমরা এই দ্রবণটাতে বাইরে থেকে 1 গ্লাস পানি যোগ করি,
তাহলে তো আবার কিছুক্ষণ নিশ্চয়ই লবণ যোগ করা যাবে। তো পয়েন্ট আসলে এইটাই যে প্রথমে এটার দ্রাব্যতা যেই লিমিটের মধ্যে ছিল, তাপ দিয়ে যখন আমরা পানির অণুকে আলাদা করে দিচ্ছি, সেই পানির অণুটা কিন্তু যে দ্রাবকের সাথে যুক্ত হচ্ছে। আর পানিটা যদি দ্রাবকের সাথে যে যুক্ত হয়, তার মানে দ্রাবকের পরিমাণ বা ওভারঅল যে দ্রবণে পানির পরিমাণ, সেটা কিন্তু আগে থেকে বাড়ছে। তো এখন যদি আমরা এখানে আরো লবণ যোগ করি, তখন যেটা হইতে থাকবে যে এই নতুন করে তুমি আরো লবণ এখানে যোগ করতে পারবা। তো যত আমরা তাপ দিতে থাকবো, একটা একটা করে পানির অণু বিচ্ছিন্ন হতেই থাকবে, এবং তুমি অ্যাকর্ডিংলি আরো লবণ যোগ করতে পারবা। এইটা হচ্ছে বেসিক্যালি রিজন যে কেন আসলে এই যে দ্রাবকের সাথে সাথে বা তাপ দেওয়ার সাথে সাথে দ্রবীভূত হওয়া দ্রবের পরিমাণ কেন হচ্ছে বাড়তে থাকে আর কিভাবে বাড়তে থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে এইটা কোন জায়গা, এই যে যেখানে এসে দ্রাব্যতাটা আর বাড়ে নাই, সেটা হচ্ছে একটা তাপমাত্রা নিশ্চয়ই আছে, যেই তাপমাত্রায় গেলে একটা সময়, ঠিক আছে, এক সময় সবগুলা পানির অণুই বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন একটা তাপমাত্রা নিশ্চয়ই আমাদের কাছে আছে। ঠিক আছে, এক সময় সবগুলা পানির অণুই হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। এখন চিন্তা করো যে সবগুলো পানির অণু যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর তো এটা শুধুমাত্র একটা সোডিয়াম সালফেট লবণ হিসেবে কাজ করবে। তার মানে এই জায়গাটায় লবণটা হচ্ছে অনলি সোডিয়াম সালফেট। আর এইখানে যখন ছিল তখন কিন্তু লবণটা পানিযুক্ত অবস্থায় ছিল। আমরা তাপ দিয়ে দিয়ে পানি বিচ্ছিন্ন করতে করতে এই পর্যন্ত এসে সবগুলো পানির অণু আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর থাকে একদম জাস্ট অনার্দ্র সোডিয়াম সালফেট লবণটুকু। এই লবণটুকুর আচরণ আগের লবণের আচরণ থেকে ভিন্ন। এখন তো আর কোনো পানি নাই যেটাকে তাপ দিয়ে তুমি দ্রাবকের সাথে নিয়ে অ্যাড করে দিতে পারবা। তো এইবারের লবণটাকে যখন তুমি তাপ দিবা, এই লবণটার দ্রাব্যতা বা দ্রবীভূত হওয়ার ধরনটা হচ্ছে তাপ উৎপাদিত ধরনের, যে জন্য তাপ দিতে থাকলে এটা দ্রাব্যতার মান ক্রমশ কি হয়, কমতে থাকে। তো এইটাকে আমরা বলতে পারি আমাদের একটা পানিযুক্ত লবণের আসলে এন্টায়ার পিকচার, যে পানিযুক্ত লবণ আসলে কি হয়। কি হয় তাহলে আমরা পরিষ্কার সাম আপ করতেছি। প্রথম কথা, এই আচরণটা দুই রকমের। প্রথমে তাপ দিলে কিছুক্ষণ দ্রাব্যতা বাড়ে, তারপর হচ্ছে দ্রাব্যতা কমতে থাকে। এটা কারণ হিসাবে আমরা বলতেছি যে যতক্ষণ আমরা প্রথমে তাপ দিব, প্রথম অংশটায় আস্তে আস্তে পানির অণুগুলো আসলে বিচ্ছিন্ন হতে থাকে। পানির অণুগুলো বিচ্ছিন্ন হলে এটা দ্রাব্যতা বাড়তে থাকে। তারপর একটা নির্দিষ্ট তাপমাত্রায় আমরা পৌঁছাই, যেই তাপমাত্রায় গেলে আমরা ধারণা করতে পারি এর মধ্যে প্রায় সবটুকু পানি আসলে সব লাস্ট অণুর যে পানিটা ছিল সেটাও বিচ্ছিন্ন হয়ে গেছে। তো পিক পয়েন্টটা হচ্ছে ওই পয়েন্টটা নির্দেশ করে যেখানে আসলে সব পানি বিচ্ছিন্ন হয়ে গেছে অলরেডি। এরপর যে আমাদের ড্রাই লবণটা আছে, ড্রাই লবণটার যে দ্রাব্যতা, আরো যদি আমরা তাপ দিই, এটা আসলে একটা তাপ উৎপাদী বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে দ্রবীভূত হয় সবসময়, যে কারণে তাপ দিলে বাকি অংশটুকুর দ্রাব্যতা ক্রমশ কমতে থাকবে। তো তুমি যদি রাফলি ব্যাপারটা মোটামুটি ধারণা করতে পারো এবং লিখে আসতে পারো, গুড। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, বাট এর মধ্যে দেখো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। ঠিক আছে। তো দ্রাব্যতার এই যে ভিউ, দ্রাব্যতার দুই রকমের সংজ্ঞা, দ্রাব্যতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, এবং তার সাথে হচ্ছে এই যে রাশিগুলির সম্পর্ক, কোনটা বাড়লে কোনটা কমে, এই জিনিসগুলি জানার পরে আমরা একটু ভিন্ন দিকে আগাবো। এইটাকে আমরা 9-10 এই টপিকটা আমরা পড়েছি। এটাকে বলে হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা।
রাসায়নিক সাম্যাবস্থা আমাদের এইচএসসি লেভেলেও পড়তে হবে। এইচএসসি লেভেলে এটা চ্যাপ্টার 4 এর অংশ, ফার্স্ট পেপারে। তো চ্যাপ্টার 4-এ তো আমরা এখনই পড়ছি না, এটা আমরা পড়বো পরে। বাট এই চ্যাপ্টার 4-এর সাম্য অবস্থার যে কনসেপ্ট, সেটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারের এই দ্রাব্যতা রিলেটেড প্রবলেম সলভ করতে কাজে লাগবে। সেজন্য আমরা ওখানকার কিছু অংশ তোমাদের সাথে ডিসকাস করে রাখছি, এবং এই ডিসকাশনটা পরে আরো প্রলম্বিত হবে যখন আমরা চ্যাপ্টার 4-এ যাব। তো রাসায়নিক সাম্যাবস্থা তোমাদের কারোর জন্য খুব একটা নতুন টপিক না, পুরনো টপিক। তোমরা সবাই জানো যে রাসায়নিক সাম্যাবস্থা হওয়ার আগে বা এটা বর্ণনা করার আগে প্রথম টপিক যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। যে বিক্রিয়া ডানে বামে সম্মুখ পশ্চাৎ দুদিকেই আসা যাওয়া করতে পারে সেটাকে আমরা উভমুখী বিক্রিয়া বলি। তো উভমুখী বিক্রিয়া আমাদের সবারই বেশ পরিচিত একটা। যে কোনো উভমুখী বিক্রিয়া যদি লিখি, এরকম আমরা জানি যেটাকে উভমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে। এই পার্টগুলো আমাদের জানা আছে। এখন উভমুখী বিক্রিয়ার জন্য যে অবস্থায় কি হয় বলতো, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটা অবস্থা, অবভিয়াসলি, যে অবস্থায় কি হয়, সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায়। আর কি ঘটে, বাকি একটা ইনফরমেশন আছে সাম্যাবস্থায় ঘটে, সেটাও তোমাদের 9-10-এ জানার কথা। সেটা হচ্ছে যখন সাম্যাবস্থায় একটা বিক্রিয়া পৌঁছায়, যখন সম্মুখ এবং পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায়, তখন বিক্রিয়ক উৎপাদক যারা আছে সবার সবার ঘনমাত্রা কনস্ট্যান্ট হয়ে যায়। তো সবাই এগুলো একটু নোট রাখো, যে উভমুখী বিক্রিয়ার সাথে সাম্যাবস্থা আসলে পাওয়ার প্রথম শর্তই হচ্ছে উভমুখী বিক্রিয়া। কোন একটা উভমুখী বিক্রিয়ার যখন সম্মুখ বিক্রিয়ার গতিবেগ আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ হচ্ছে সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা সাম্যাবস্থা বলি। আর আরো একটা পরিচয় হচ্ছে সাম্যাবস্থা হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় সবার ঘনমাত্রা ফিক্সড হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, স্থির হয়ে যায়, ধ্রুব হয়ে যায়। তো তার মানে রাসায়নিক সাম্যাবস্থায় যখন একটা উভমুখী বিক্রিয়া এসে পৌঁছায়, তখন তার জীবনে দুইটা ঘটনা ঘটে। ঘটনা নাম্বার 1, তার গতিবেগে একটা স্পেশালিটি ক্রিয়েট হয়, সেটা হচ্ছে সম্মুখ আর পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায়। দ্বিতীয় ঘটনাটা ঘটে তার ঘনমাত্রাতে। ঘনমাত্রা কি হয়, সাম্যাবস্থায় পৌঁছানোর সময় বাম পাশে ডান পাশে যত বস্তু আছে তাদের যেই ঘনমাত্রায় ওই মোমেন্টে তারা ছিল, সাম্যাবস্থা অর্জনের মোমেন্টে, ঠিক ওই ঘনমাত্রাটাতে সবাই লক হয়ে যায়, সবার ঘনমাত্রাটা ওই ভ্যালুতেই আটকে যায়। এই ভ্যালুটা চেঞ্জ হয় না। যার 15 সে 15 15 করেই ধরে রাখে, যার 12 সে 12 12 করে ধরে রাখে, এইভাবে হচ্ছে আগাতে থাকে। তো রাসায়নিক সাম্য অবস্থার ব্যাপারে দুইটা তথ্য বারবার মনে রাখবো: গতিবেগ সমান হয়, ঘনমাত্রা কনস্ট্যান্ট হয়। ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা হঠাৎ করে সাম্যাবস্থা নিয়ে কথা বলতেছি কেন, বা উভমুখী বিক্রিয়া নিয়ে কথা বলতেছি কেন। লাস্ট লেকচার যারা অ্যাটেন্ড করেছো, লাস্ট লেকচারে দেখবা যে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা হয়েছিল, যে দ্রাব্যতা বললেই প্রথম যেই ব্যাপারটা মাথায় আসে সেটা হচ্ছে একটা সম্পৃক্ত দ্রবণ। আর একটা সম্পৃক্ত দ্রবণের ব্যাপার যখন মাথায় আসে, সম্পৃক্ত দ্রবণ যখন রাসায়নিক ভাবে আমরা একটা সম্পৃক্ত দ্রবণকে বিবেচনা করি, সম্পৃক্ত দ্রবণের মধ্যে কিন্তু একটা উভমুখী বিক্রিয়া থাকে, তাই না? সম্পৃক্ত দ্রবণ মানেই হচ্ছে নিচে এরকম অধক্ষেপ পড়ে থাকবে, এবং এটা যদি এমএক্স নামের একটা লবণ হয়, আমরা কিন্তু এইভাবেই বলি যে এমএক্স লবণটা, তার যে অদ্রবীভূত অংশ নিচে পড়ে থাকা অংশ, আর যে অংশটা দ্রবীভূত হতে পেরেছে, এই দুইটা অংশের মধ্যে কিন্তু একটা সাম্য অবস্থা প্রতিষ্ঠিত থাকে। তার মানে সাম্য অবস্থা জিনিসটা দ্রাব্যতার জন্য একেবারে অপ্রাসঙ্গিক কিছু না, বরং প্রচন্ড ভাবে কানেক্টেড দুইটা টপিক। এজন্যই দ্রাব্যতা ভালো বুঝতে গেলে সাম্য অবস্থা যথেষ্ট ভালো করে তোমাকে বুঝতে পারতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সাম্য অবস্থা মানে হচ্ছে একটা কনস্ট্যান্সির অবস্থা, ঘনমাত্রাগুলো স্থির হয়ে যায়। তো আমরা এখান থেকে কি জানতে চাচ্ছি, কি পাইতে চাচ্ছি? অ্যান্সার হচ্ছে আমাদের কাছে এমন সাম্যাবস্থা আছে, মানে এমন উভমুখী বিক্রিয়া আছে।
আমাদের কাছে এমন উভমুখী বিক্রিয়া আছে যে ধরো আমরা 100 পরিমাণ বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম। 100 পরিমাণ মানে 100 গ্রাম, 100টা কণা, যেভাবে তোমার ধরতে সুবিধা হয় ধরো। এই 100 একক বিক্রিয়ক যখন আমরা বিক্রিয়া শুরু করেছি, এইখানে আস্তে আস্তে কি হবে, বিক্রিয়া শুরু হলে এ থেকে বির দিকে বিক্রিয়ক গুলো আসতে থাকবে উৎপাদে পরিণত হয়ে হয়ে। এমন বিক্রিয়া আমরা দেখেছি যে ধরো 100 থেকে 90 পরিমাণ বস্তু বিতে চলে আসছে, তারপর এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় প্রতিষ্ঠিত হইলো। তার মানে যখন সাম্য অবস্থা হচ্ছে তখন এর পরিমাণ থাকতেছে 10, বির পরিমাণ থাকতেছে 90। সো আমরা বলতে পারি যে সাম্য অবস্থায়, যেহেতু আমরা দাবি করতেছি যে এইখানে আসার পর সাম্য অবস্থায় পৌঁছায় গেছে, তার মানে পরের যে মুহূর্তগুলা সারা জীবনে ওরা তারপর কত ধরে রাখবে, 10 আর 90 ধরে রাখবে। ঠিক আছে, এই 10 আর 90 কিন্তু আর চেঞ্জ হবে না। একটু আগে আমরা তোমাদেরকে যে বৈশিষ্ট্য বা শর্ত বললাম সে অনুযায়ী 10 আজীবন 10, 90 হচ্ছে আজীবন 90। এখন কিছু ছোটখাটো ব্যাপার হচ্ছে, উভমুখী বিক্রিয়া বা সাম্য অবস্থায় যে বিক্রিয়া পৌঁছায় গেছে, উভমুখী বিক্রিয়া বা সাম্য অবস্থার এইসব বিক্রিয়ার কিন্তু কোনো সমাপ্তি নাই। মানে হচ্ছে যে বিক্রিয়া সাম্য অবস্থায় আছে বা যে উভমুখী বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে, ও কিন্তু টেকনিক্যালি ওর কোনো কমপ্লিশন নাই, কোনো শেষ নাই। শেষ হওয়া বলতে আমরা কি বুঝাই, একটা বিক্রিয়ার শেষ হওয়া মানে হচ্ছে তুমি যে বিক্রিয়কগুলো নিছো সেই বিক্রিয়কগুলো সব এক্সস্টেড হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। যেমন তুমি এখানে 100 মোল নিছো, এটা ধরো একটা জ্বালানি, ফুয়েল টাইপ, মিথেন টাইপ কিছু। তো এইটার এই 100 একক শেষ হওয়া মানে কি বলতো, সব মিথেন পুড়ে যখন কার্বন ডাইঅক্সাইড বাষ্পে পরিণত হবে তখন আমরা বলি যে বিক্রিয়াটা শেষ, এবং আমরা বিক্রিয়কটা ইউজ করলাম, খরচ করলাম। এখন দেখো এই ধরনের বিক্রিয়াতে কি হবে, দেখো তো কোথাও না কোথাও যেহেতু সে হ্যাং হয়ে যাবে, 10 90-তে সে যেমন এই বিক্রিয়াটা হ্যাং হয়ে গেছে। তার মানে এটা একটা ক্লু যে এই বিক্রিয়াগুলো আসলে টেকনিক্যালি কখনো শেষ হয় না, ও কোথাও না কোথাও সে হ্যাং হয় তার জীবনে। এখন হ্যাংটা কি জীবনের শেষের দিকে যে হয় না জীবনের শুরুর দিকে হয়, এটা একটা ভালো প্রশ্ন। যেমন এই বিক্রিয়াটা জীবনের শেষের দিকে এসে হ্যাং হয়েছে, তার যে লাইফ টাইম, সে লাইফ লাইনটা নিয়ে আসছিল 100, তার মধ্যে 90 সে ইউজ করতে পারছে, তারপরে সে হ্যাং হয়ে গেছে। তার মানে আমরা যদি উৎপাদ পাওয়ার ব্যাপারটা বিবেচনা করি, যে ধরো এইভাবে চিন্তা করি যে বিক্রিয়কের কাজ এটা আসলে উৎপাদক তৈরি করা, এবং আমাদের ধরো কাজে লাগবে উৎপাদকটা, তাহলে এই বিক্রিয়াটাকে কি আমরা একটা লাভজনক বিক্রিয়া বলবো না একটা লস প্রজেক্ট বলবো? অ্যান্সার হচ্ছে কিছু লস তো আমাদের হচ্ছেই, যেহেতু 10টা কণা আমরা ইউজ করতে পারতেছি না, সে হ্যাং খেয়ে গেছে। বাট আলটিমেটলি আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা একটা লাভজনক বিক্রিয়া, কারণ মোটামুটি 90% উৎপাদক কিন্তু আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো। এখন কথা হচ্ছে বিক্রিয়া কিন্তু এরকমও হইতে পারে যে আমরা 100 একক নিয়ে শুরু করছিলাম বিক্রিয়ক, 100 মোল বা 100 গ্রাম বা 100 কণা, সেইখান থেকে ধরো 5টা মাত্র কণা ডিতে পরিণত হয়েছে, তারপরে আমরা দেখলাম এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে আসছে। এরকমও কিন্তু অনেক উদাহরণ আছে, এমনও কেস সম্ভব। তাহলে মাত্র 5টা কণা উৎপাদনের পরেই যদি এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় চলে আসে, তাহলে সাম্য অবস্থায় যখন আসলো তখন সির পরিমাণ 95, ডির পরিমাণ হচ্ছে 5, এবং সাম্য অবস্থার শর্ত অনুযায়ী বাকি সারা জীবন কিন্তু ওদেরকে এই 95 আর 5 এই ভ্যালুটাই বহন করতে হবে, এ থেকে কিন্তু ঘনমাত্রাটার পরিবর্তন হবে না। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে যে ডি যৌগটা তো আমাদের খুব দরকার ছিল, ডি উৎপাদনের জন্য আমরা বিক্রিয়াটা করলাম, তাহলে এই বিক্রিয়াটা যে হলো তাতে কি আমাদের আসলে খুব লাভ হলো না লস হলো বা কি হলো? অ্যান্সার হচ্ছে আমরা দেখো ঠিকই কিন্তু বিক্রিয়ক কিনে নিয়ে আসছিলাম যে আমরা এটাকে ইউজ করে করে ডি উৎপাদন করব, কিন্তু আমরা কিন্তু খুবই মর্মাহত হয়েছি যে মাত্র 5% বিক্রিয়কে আমরা আসলে উৎপাদে কনভার্ট করতে পারছি, বাকি 95% বিক্রিয়া করার ব্যাপারে উদাসীন বা দিবে না বিক্রিয়া। ঠিক আছে, সো এইটা কিন্তু লাভ হইলো না খুব একটা, প্রচন্ড পরিমাণ লস হইলো। এখন কথা হচ্ছে এই যে বিক্রিয়ার যে নানান ধরন, অনেক বিক্রিয়া সবাই হ্যাং খাবে আমরা জানি, উভমুখী বিক্রিয়া যদি হয় সাম্যাবস্থায় যদি সে পৌঁছায়, সাম্যাবস্থায় পৌঁছানো মানে আসলে হ্যাং খেয়ে যাওয়া। এই হ্যাং খাওয়াটা কি জীবনের শুরুর দিকে হবে যেমন এই বিক্রিয়াটা, নাকি শেষের দিকে হবে যেমন এই বিক্রিয়াটা, নাকি জীবনের মাঝামাঝি হবে, সেই জিনিসটা তো বোঝা দরকার। কারণ আমরা যদি পুরো ফ্যাক্টরি সেট আপ করে সব কিছু রেডি করে লোকজন নিয়োগ করে তারপর আমরা কোন একটা কমার্শিয়াল ক্ষেত্রে, বাণিজ্যিক ক্ষেত্রে একটা বিক্রিয়া নিয়ে যদি নামি উৎপাদনের জন্য, ধরো ডির ব্যবসা করব আমরা, তারপর যদি আমরা দেখি যে ডির উৎপাদন এত কম, তাহলে তো বিশাল লস হয়ে যাবে না?
তো এইটা খুবই মারাত্মক একটা কনসার্ন, যে আসলে আগে থেকেই মানে প্রসেস প্রক্রিয়া শুরু করার আগেই, ফ্যাক্টরি দিয়ে দেওয়ার আগেই, লোক হায়ার করার আগেই এই বিক্রিয়াটার কোয়ালিটি সম্পর্কে জানা আমাদের নৈতিক দায়িত্ব, যে কি পরিমাণ উৎপাদক সে দিতে পারে। যদি সে কম পরিমাণ উৎপাদক তৈরি করে, সেটা যেন আমাদের আগে ভাগেই জানা থাকে যে আমরা এই বিক্রিয়া থেকে কম পরিমাণ উৎপাদক পাচ্ছি, যেন আমাদের এক্সপেকটেশনটা ওই লেভেলে থাকে, আমাদের পরের কার্যক্রমগুলো ওইভাবে প্ল্যান করা থাকে, বা যদি আমরা উৎপাদকে বৃদ্ধি করতে চাই সেটার জন্য যেন কোনো না কোনো স্টেপ নেওয়া যায়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের লস প্রজেক্ট, এই হচ্ছে অ্যাপারেন্টলি আমাদের লাভজনক প্রজেক্ট। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে আমরা আসলে বুঝবো কিভাবে, জানবো কিভাবে যে কোন বিক্রিয়াটার কি অবস্থা, কোনটা মানে এভাবে যদি বলি, কোনটা উৎপাদ ওরিয়েন্টেড, উৎপাদের দিকে ঝোঁক বেশি, আর কোনটার বিক্রিয়কের দিকে ঝোঁক বেশি, এই ঝোঁক বা বায়াসিং বা ওরিয়েন্টেশনটা যত আগে বুঝতে পারবো তত হচ্ছে বেটার। এখন এগুলোর সাথে যেহেতু ব্যবসা বাণিজ্য জড়িত, তার মানে এগুলা কিন্তু খুব সিলি টপিক না, খুব সিরিয়াস টপিক, লোকজন এগুলা নিয়ে প্রচুর গবেষণা চিন্তা ভাবনা করছেন। তো আমরা আজকে এটাও একটু দেখবো যে একটা বিক্রিয়ার এই যে কোয়ালিটিটা, যে সে বাম দিকে ঝুঁকে থাকে নাকি ডান দিকে ঝুঁকে থাকে, মানে উৎপাদের দিকে ঝুঁকে থাকে না বিক্রিয়কের দিকে ঝুঁকে থাকে, এইটা আমরা কিভাবে পরিমাপ করে সেটা আমরা জানার চেষ্টা করব। তো আসো একটু দেখি জিনিসটা। এই জিনিসটা জানার জন্য আমরা যে টপিকটা তৈরি করছি, একটা টপিক বা একটা রাশি দিয়ে আমরা জিনিসটাকে পরিমাপ করি, এই টপিকটাকে বলে হচ্ছে সাম্য ধ্রুবক। কি বলে এটাকে? সাম্য ধ্রুবক। ইংলিশে এটাকে বলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সাম্য ধ্রুবক নাম শুনেই বোঝা যাচ্ছে সাম্য অবস্থার সাথে জড়িত। আর আমাদের কথাবার্তা শুনে হয়তো বোঝা যাচ্ছে কিভাবে জড়িত। সাম্য ধ্রুবকের বেসিক্যালি কাজ হচ্ছে, অনেক কাজ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা বিক্রিয়ার এই, যদি বলি কখন হ্যাং খাবে, অথবা উৎপাদের দিকে ঝুঁকে থাকবে, অথবা ডান দিকে ঝুঁকে থাকবে নাকি বাম দিকে ঝুঁকে থাকবে, নাকি বিক্রিয়কের দিকে ঝুঁকে থাকবে, মানে এই যে ব্যাপারটা নিয়ে আমরা তখন কথা বলতেছিলাম, এটাকে খুবই বিজ্ঞানসম্মত উপায়ে মান দিয়ে পরিমাপ করে বোঝানোর যে রাশিটা, সেটাকে বলে হচ্ছে সাম্য ধ্রুবক। এখন সাম্য ধ্রুবক জিনিসটা কি, কিভাবে আসে, কিভাবে নিয়মটা বানানো হয়েছে, সূত্রগুলা কিভাবে আসে, ওই পার্টটা আমরা আপাতত ফোকাস করতে চাচ্ছি না, কারণ এটার ব্যাপারে ডিটেল জানার সুযোগ আমরা তোমাদেরকে চ্যাপ্টার 4-এ দিব ইনশাল্লাহ। আমরা সামনে যখন চ্যাপ্টার 4-এ ক্লাস করবো তখন সেটা তোমাকে আমরা বুঝায় বলবো। বাট সূত্র বুঝায় বলতেছি না মানে যে সূত্র ব্যবহার করতে পারবো না তা তো না, তাই না? যেমন হেডফোন কিভাবে কাজ করে এটা না জানলে যে তুমি হেডফোন ইউজ করতে পারবে না, বা হেডফোন ইউজ করা ঠিক হবে না, ব্যাপারটা তো আসলে তা না। তো আমরা তোমাকে এখন আসলে কাজ চালানোর জন্য এই সাম্য ধ্রুবক জিনিসটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে লিখতে হয়, এটা আমরা তোমাকে পুরো বেসিকটা বলে দিচ্ছি। তো তোমরা আপাতত এটা যদি ফলো করো, আমার মনে হয় একদম সঠিকভাবেই তোমরা সাম্য ধ্রুবক লিখেও ফেলা এবং সেটার মিনিংও বোঝা, দুইটা কাজে তোমরা একসাথে করতে পারবা। তো আসো প্রথমে একটা বিক্রিয়া নিই, যেমন এ থেকে বি। এরকম একটা বিক্রিয়ার জন্য প্রথম কয়েকটা নতুন নতুন শব্দ পাইতে পারো, শব্দগুলো তোমরা ফলো করতে পারো। সেটা হচ্ছে এই যে সাম্য ধ্রুবক, এটাকে আমরা বড় হাতের কে দিয়ে লিখি। তো নলেজ গুলো আমরা একটু পরে মডিফাইও করব, বাট যেভাবে বলতেছি আমার সাথে সাথে আগাতে পারো। সেটা হচ্ছে সাম্য ধ্রুবকে আমরা বড় হাতের একটা কে দিয়ে লিখি। সাম্য ধ্রুবক লেখার নিয়ম হচ্ছে এটা একটা ভগ্নাংশ, তো একটা ভগ্নাংশের মতো চিহ্ন দিলাম। উপরে লিখতে হয় উৎপাদক, আর নিচে লিখতে হয় হচ্ছে বিক্রিয়ক। উপরে হচ্ছে উৎপাদক, নিচে হচ্ছে বিক্রিয়ক। এই যে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে মোলার ঘনমাত্রা, তার মানে ঘনমাত্রা পরিমাপ করব মোলার এককে বা মোল পার লিটার এককে। ঠিক আছে? তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছি মোলার ঘনমাত্রা বা মোল পার লিটার, কে ইকুয়াল টু বলতেছি উৎপাদ বাই বিক্রিয়ক বা থার্ড ব্র্যাকেটের মধ্যে, তার মানে সোজা বাংলায় উৎপাদের ঘনমাত্রা নিব উপরে, বিক্রিয়কের ঘনমাত্রা নিব নিচে, এই অনুপাতটাকেই বলা হবে সাম্য ধ্রুবক। যেমন উপরের ইকুয়েশনটার ক্ষেত্রে বি হচ্ছে উৎপাদক, এইটার ঘনমাত্রা যাবে উপরে, এ হচ্ছে বিক্রিয়ক, এইটার ঘনমাত্রা আসবে নিচে। জাস্ট এই যে রাশিমালাটা, এটাকে আমরা বলি হচ্ছে সাম্য ধ্রুবকের রাশিমালা, আর এইটা হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক। ঠিক আছে? তো লেখার ব্যাপারটা তার মানে খুব ইজি, উৎপাদ উপরে বিক্রিয়ক নিচে, ঘনমাত্রা হিসেবে লিখবো।
এখন প্রবলেম যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু উদাহরণ হিসাবে একেবারে সিম্পল একটা বিক্রিয়া নিয়ে নিছি। আমাদের আশেপাশে আমরা যখন রিয়েকশন লিখি তখন তো নিশ্চয়ই এত সিম্পল রিয়েকশন আমাদের সামনে খুব বেশি আসে না। বেশিরভাগই কি ধরনের রিয়েকশন আসে? a+b = x+y, ধরো এরকম একটা বিক্রিয়া। এটা আমরা বলতে পারি যে মোটামুটি আগেরটা থেকে অ্যাটলিস্ট মোর সাধারণ ধরনের বিক্রিয়া। এইটার যে সাম্য ধ্রুবক সেটা কিভাবে লেখা হবে? উপরে উৎপাদক, নিচে হচ্ছে বিক্রিয়ক। সো আমার মনে হয় প্রবলেমটা টের পাচ্ছ আস্তে আস্তে প্রবলেমটা কোন দিকে যাচ্ছে। আগে তো উৎপাদক বিক্রিয়ক একদম ক্লিয়ার ছিল যে কাকে লিখবো। এবার তো দুইটা হয়ে গেছে, উৎপাদক হচ্ছে এক্স এবং ওয়াই, বিক্রিয়ক হচ্ছে এ এবং বি। এগুলোর ক্ষেত্রে কি করতে হয়? অনেক কিছু তোমার মাথায় আসতে পারে, বাট করতে হয় আসলে এই জিনিসটা। ঠিক আছে, তার মানে দেখো কি লিখলাম আর কি বোঝা গেল এখান থেকে। তার মানে ওই নিয়মে আমরা এখনো একমত আছি যে উৎপাদক পুরাটাই হচ্ছে উপরে, উৎপাদক উপরে। এটা মনে রাখাও সহজ, উৎপাদক উপরে। আর বিক্রিয়ক এই অংশটা হচ্ছে নিচে। তার মানে একাধিক উৎপাদক বা একাধিক বিক্রিয়ক যদি থাকে তাহলে এগুলাকে আমরা কি হিসাবে লিখবো? গুণফল হিসাবে লিখবো। ঠিক আছে, তো তুমি গুণ চিহ্ন দিতে পারো অথবা এরকম ডট দিয়ে যেভাবে তোমরা লিখো সেভাবেও লিখতে পারো। তার মানে আমরা যদি সাম্যধ্রুবক লেখার নিয়মগুলা যদি একসাথে করতে চাই, প্রথম নিয়ম হচ্ছে উৎপাদক উপরে, বিক্রিয়ক নিচে। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে একাধিক সদস্য থাকলে গুণফল। ঠিক আছে, একাধিক সদস্য থাকলে এটাকে আমরা গুণফল হিসেবে লিখবো, প্রত্যেকের আলাদা আলাদা গুণফল। জাস্ট একটা জিনিস রিমাইন্ডার দেই, এই যে উপরে প্লাস সাইন দেখে প্রথম দিকে, এটা সবসময় ভুল হয় না, স্টুডেন্টরা প্রথম দিকে এই ভুলটা করে যে এই গুণ চিহ্নগুলোর বদলে প্লাস চিহ্ন দিয়ে ফেলে। প্লাস চিহ্ন কিন্তু দেওয়াই যাবে না, ঠিক আছে, নো প্লাস সাইন। ইকুইলিব্রিয়াম ধ্রুবকের রাশিমালায় কোনো প্লাস সাইন দিব না, সব গুণ যদি কিছু দিতে হয়। ঠিক আছে, তো প্রথমে একটা সহজ বিক্রিয়া থেকে আমরা একটু স্বাভাবিক ধরনে আসলাম। বাট অনেকে হয়তো এখনো একমত হবে না যে এটা আসলে খুব স্বাভাবিক হইলো কিনা। কেন বলো তো? অনেকের দ্বিমত থাকতে পারে এটা স্বাভাবিক হওয়ার ব্যাপারে। কারণ হচ্ছে স্বাভাবিক বিক্রিয়াতে আমরা দেখেছি, ধরো এটাকে যদি আমরা একটা আরো স্বাভাবিক বিক্রিয়া দাবি করি তাহলে আসলে এখানে এরকম নাম্বার থাকার কথা, তাই না? ধরো টোয়াইস পি প্লাস কিউ = 3m + 4n, এরকম যদি হয়, এইটাকে আমার মনে হয় সবাই একমত হবা যে আগের দুইটা ধরন থেকে এই বিক্রিয়াটা আরো জেনারেল। কারণ বিক্রিয়ার সামনে তো সবসময় ওয়ান থাকে, এরকম বিক্রিয়ার আমরা কয়টা পাই? আমরা মনে মনে যদিও চাই যে এরকম ওয়ান থাকুক, সিম্পল থাকুক, বাট চাইলেই তো হবে না, বিক্রিয়ার সামনে কিন্তু এরকম 1 2 3 4 টাইপের সংখ্যা চলে আসে। তো এর সাথে সাথে ওই প্রশ্নটাও চলে আসে যে আসলে তাহলে সাম্য ধ্রুবক লেখার ক্ষেত্রে কি পরিবর্তন আসবে। স্টেপ ওয়ান ফলো করি, যে এম আর এন হচ্ছে উপরে এবং গুণ হিসাবে থাকবে, উৎপাদ হিসাবে, মানে গুণফল হিসাবে থাকবে। নিচে থাকবে হচ্ছে পি আর কিউ। ঠিক আছে, এখন কোএফিসিয়েন্ট গুলারে কি করব, সহগ গুলারে কি করব? এইটার জন্য হচ্ছে রুল নাম্বার 3। আগের পেজে যে আমরা আরেকটা রুল এড করি, সহগ বলো বা কোএফিসিয়েন্ট, ঠিক আছে, কোএফিসিয়েন্ট পাওয়ার হয়ে যাবে পাওয়ার। সো যার যার কোএফিসিয়েন্ট তার তার পাওয়ার। পি এর কোএফিসিয়েন্ট 2, 2। কিউ এর কোএফিসিয়েন্ট 1, হয়তো লেখা লাগবে না 1, বাট আমরা প্রথমবার হিসেবে লিখতেছি সেটাও। এম এর কোএফিসিয়েন্ট 3, এন এর কোএফিসিয়েন্ট 4। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট তিনটা স্টেপ ফলো করে আমরা বলতে পারি যে আমরা মোটামুটি অ্যাকুরেটলি একটা সাম্য ধ্রুবকের রাশিমালা লিখতে পারবো। একটা রিয়েল এক্সাম্পল নাও বিক্রিয়ার মাধ্যমে। ধরো সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন
সালফার ট্রাইঅক্সাইড। এই বিক্রিয়াটার যদি কেউ সাম্য ধ্রুবক কত জিজ্ঞাসা করে, দেখো উৎপাদে একটা মাত্র বস্তু, তোমরা সেটাই নিচ্ছি, কোএফিসিয়েন্টকে পাওয়ার বানাই দিচ্ছি, বিক্রিয়কে দুইটা বস্তু, সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে অক্সিজেন। সালফার ডাইঅক্সাইডের পাওয়ার 2, অক্সিজেনের পাওয়ার 1। ঠিক আছে, তো আমরা যা যা বলতেছিলাম নিয়মগুলো, সেগুলাই যদি আমরা সিরিয়ালি এক্সিকিউট করি, তাহলে কিন্তু আমাদের সঠিক একটা সাম্যধ্রুবকের রাশিমালা চলে আসবে। ঠিক আছে, ওকে। এখন যেটা হয় যে আমাদের প্রাইমারি আলোচনা শেষ, প্রাইমারি কাজকর্ম শেষ, এবং প্রাইমারি কাজকর্মের পর তুমি মোটামুটি সফলভাবে সাম্যধ্রুবক লিখে ফেলতে পারবা। এখন হচ্ছে এটার আরেকটু সফিস্টিকেটেড, আরেকটু ক্রিটিক্যাল পার্ট, যেগুলো জানা থাকলে তোমার একটু দূরের কেসগুলোও ভুল হবে না। সেটা হচ্ছে আরেকটা নিয়ম, আমরা বরং নিয়মের লিস্টে এটাকে অ্যাড করে দেই। সেটা হচ্ছে যদি আমরা বিক্রিয়াতে কোনো সলিড বা কঠিন বস্তুর অস্তিত্ব পাই, যে ডানে হোক বা বামে হোক, এক বা একাধিক হোক, সলিড বস্তু পেলেই এটাকে ইগনোর করবা, বাদ দিয়ে দিবা, মানে এমন একটা ভাব করবা যেন এটাকে তুমি চোখেই দেখো নাই। তো এটা ওইখানে না থাকলে তুমি যেভাবে লিখতে রাশিমালাটা, আসলে রাশিমালাটা ওইভাবে লিখতে হবে। তো আমরা এই যে এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। দেখো এইখানে এই কেসটা কাজে লাগে নাই, কারণ এখানে প্রত্যেকটা বস্তু গ্যাস ছিল। বাট যদি আমরা এরকম একটা বিক্রিয়া নেই, এরকম অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড, এটা বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হচ্ছে। সেক্ষেত্রে এটার সাম্য ধ্রুবক, আমাদের যে নিয়ম কানুনগুলি আছে, তোমার মনে হইতে পারে যে জিনিসটাকে এইভাবে আমাদের লেখা উচিত, এই যে উৎপাদ উপরে একাধিক দেখে গুণফল, আর নিচে একা থাকবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা তোমার মনে হইতে পারে। যদি তুমি এইটাও মনে তোমার হয় এবং তুমি এটা যদি লেখো, তাহলে একদিক থেকে আমরা সফল, যে তোমাদেরকে আমরা নিয়মটা লিস্ট বুঝাইতে পারছি, যে সবগুলোর উপরে 1 করে পাওয়ার দিছো এবং ঠিক মতো লিখছো। তো এটা অ্যাপারেন্টলি নিয়ম যে ফলো করছো, তার ব্যাপারে আমরা কিন্তু খুশি থাকবো, যেটা তুমি ঠিক লিখছো। কিন্তু তুমি একটা নিয়ম কম ফলো করছো, তো এই জন্য কিন্তু এটা ভুল হয়ে গেছে। এইটার কারেক্ট ভার্সনটা তাহলে কি হবে? দেখো এই যে বলছিলাম যে কোনো কিছু যে সলিড হয়, এটাকে বাদ দিয়ে দিবা, মানে এটাকে নিবাই না। নিবা না মানে হচ্ছে 1, আবার 0 টিরও ধরবো এরকম কিছু ভাইবা নিও না। এই জন্য হয় এইভাবে চিন্তা করবা যেটা আমি চোখেই দেখি নাই, অথবা এটাকে আমি 1 ধরছি। ঠিক আছে, 1 ধরার যে ব্যাপারটা, সেটা আবার আরেক রহস্যময় ব্যাপার। 1 ধরার কথাটা আসলে আমি বলি নাই, এটা হচ্ছে বইতে লেখা আছে। তো কেন 1 ধরবা, এটা সেটা আমরা আসলে একমত না। বাট একমত না হয়ে যে আমরা দ্বিমত পোষণ করে তোমাকে ব্যাখ্যাটা বলবো, সেই সুযোগটা পাচ্ছি না, কারণ আমরা টপিকটা কিন্তু অ্যাকচুয়ালি এখন পড়তেছি না, এটা চ্যাপ্টার 4 এর পার্ট। তো যখন আমরা চ্যাপ্টার 4-এ যাব, তখন আমরা ঠিকই তোমাকে এইটারও একটা ব্যাখ্যা, আমাদের যা ব্যাখ্যা সেটা আমরা তোমাকে দিব আর কি। তো ফর দ্য টাইম বিং বইতে যেহেতু লেখা আছে, আগায় যাও। যে দেখো এখানে আমরা কিছু বসাবো না, কিছু বসাবো না মানে 1 বসাচ্ছি, তার মানে এই পার্টটা আসলে অ্যাবসেন্ট থাকবে। ওকে, তো তুমি জাস্ট এই পর্যন্ত জিনিসপত্র লিখবে, এই পর্যন্ত। তাহলে একটু রিক্যাপ দেই। আপাতত আর কোনো নিয়ম আমরা দিব না তোমাকে। তো সাম্যধ্রুবক লেখার জন্য এই 4টা নিয়ম তুমি জানলেই আপাতত কাজ হয়ে যাচ্ছে। নিয়ম নাম্বার 1, উৎপাদ উপরে, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে একাধিক সদস্য, সেটা ডানে বামে যেখানেই থাকুক, গুণফল হিসেবে লেখা হবে। থার্ড নিয়ম হচ্ছে যার যার কোএফিসিয়েন্ট তার তার পাওয়ার। 4 নাম্বার নিয়ম হচ্ছে যদি বিক্রিয়াতে কোনো সলিড বস্তু দেখা যায়, সেটাকে আমরা উপেক্ষা করব, সেটাকে আমরা নিব না। ঠিক আছে, তো সেটার এগেনস্টে কিছু উদাহরণ দেখিয়েছি আমরা তোমাকে, 2টা উদাহরণ দেখিয়েছি। অনেকে আবার একক জানতে চায় এগুলোর। তো একক তো আসলে মোল পার লিটার দিয়ে আসবে। যেমন এখানে মোল পার লিটার স্কয়ার, আর নিচে হচ্ছে মোল পার লিটার স্কয়ার ইন্টু আরেকটা মোল পার লিটার কিউব। সো তুমি একক নর্মালি লিখে যা আসে ওটাই হচ্ছে তুমি ইউজ করতে পারবা, যে এককটা আসলে কি লিখবা। ঠিক আছে,
এখন আমরা যদি আমাদের দ্রাব্যতা রিলেটেড একটা সমস্যা নিই এবং সেইটার আলোকে একটু বোঝার চেষ্টা করি যে এতক্ষণের নলেজটা এখানে কিভাবে কাজে লাগবে। তো এটা হচ্ছে একটা দ্রবণ, দ্রবণের নিচে এই হচ্ছে আমাদের অধঃক্ষেপটা। এমএক্স লবণ এটাতে দেয়া হয়েছে। আমরা অলরেডি জানি এই দ্রবণ যখন সম্পৃক্ত করা হবে তখন এই M+X- এরকম ভাবে সে আয়নিত হবে। এখন দেখো তো কন্ডিশন গুলা মিলে যায় কিনা। প্রথম পয়েন্ট, এটা একটা উভমুখী বিক্রিয়া। দ্বিতীয় পয়েন্ট, এটা সাম্যাবস্থায় আছে। তাহলে আমরা এটার একটা সাম্য ধ্রুবক নিশ্চয়ই লিখতে পারবো। এটা সাম্য ধ্রুবকটা কেমন হবে? দেখো এটা আবার সলিড, এই দুইটা সলিড না। তাহলে এই দুইটাকে আমরা গুণফল হিসেবে লিখে দিব, M+X-, প্রত্যেকের পাওয়ার হবে 1। নিচে থাকার কথা ছিল mx, সেটা তো আর লিখবো না যেহেতু এটা সলিড ছিল। বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে সাম্যধ্রুবক লেখার নিয়ম বা উপায়। এবং সাম্যধ্রুবক লেখার নলেজটা তাহলে কোথায় কাজে লাগবে? যে আমরা দ্রাব্যতা বিষয়ক যখন একটা দ্রবণ নিয়ে কাজ করব, যখন একটা দ্রবণ আমরা সম্পৃক্ত পাবো, তখন কিন্তু আমরা এই উপায়ে এই কাজটা কিন্তু করে নিতে পারবো। ঠিক আছে? এখন আমরা একটু ভিন্ন আলোচনায় আসি। ভিন্ন আলোচনা বলতে যেটা আমরা কমিট করেছিলাম, যে আলোচনাটা, সেটা হচ্ছে যে সাম্য ধ্রুবক আমরা কেন নিচ্ছিলাম বলতো। সাম্য ধ্রুবক নেওয়ার আমাদের মূল কারণটা ছিল বা পড়ার কারণটা কি ছিল বলতো। সেটা হচ্ছে কোন একটা বিক্রিয়া আসলে তার জীবনের কোন স্টেজে যে হ্যাং খায়, বা বিক্রিয়াটা কি ডান দিকে ঝুঁকে থাকে না বাম দিকে ঝুঁকে থাকে, এই জিনিসটা টের পাওয়ার জন্য আমরা সাম্য ধ্রুবক রাশিটা ব্যবহার করছিলাম। এখন দেখো সাম্য ধ্রুবক তো শেখা হয়ে গেল, কিভাবে লিখতে হয় সেটা তো জেনে গেলাম। তাহলে এখন ওই জিনিসটা কিভাবে বুঝবো যে আসলে বিক্রিয়া কোন দিকে ঝুঁকে থাকে, ডানে ঝুঁকে থাকে নাকি বামে ঝুঁকে থাকে, এটা কিভাবে বুঝবো? তো সেটাও তাহলে আমরা একটু দেখে রাখি যে সেটার আসলে উপায়টা কি। দেখো, একটা অনুপাতের ব্যাপারে আমাদের একটু ম্যাথমেটিক্যাল নলেজ লাগবে এখানে। ধরো আমরা তিনটা কে এর ভ্যালু নিলাম, ঠিক আছে? একটা হচ্ছে 2.2 10⁻⁻6, একটা ভ্যালু হচ্ছে 0.49, একটা ভ্যালু হচ্ছে 56। তিনটা ভ্যালুর বৈশিষ্ট্য হচ্ছে এই ভ্যালুটা অনেক ছোট। 10⁻⁻6 মানে কি, দশমিকের পর 5-6টা শূন্য দিবা। তো একের তুলনায় যদি বলি, এটা ধরো অনেক ছোট। এই ভ্যালুটা 0.49 না নিয়ে এটাকে তুমি ধরো অ্যাপ্রক্সিমেটলি 1 একটা ভ্যালু নাও, তাহলে তোমার জন্য আরো বুঝতে হেল্প হবে। ধরো এটা অ্যাপ্রক্সিমেটলি 1 একটা ভ্যালু। আর আরেকটা ভ্যালু হচ্ছে কে থেকে বেশ অনেকটা বড়, 56। ঠিক আছে? এখন চিন্তা করো তো, কে এর ভ্যালু 1 কি মিন করে, 1 থেকে ছোট কি মিন করে, এবং 1 থেকে বড় কি মিন করে। বোঝার জন্য একটা সিম্পল ইকুয়েশন নাও, ঝামেলা কম। সেটা হচ্ছে ধরো এই যে সবচেয়ে সিম্পলেস্ট যে ইকুয়েশনটা আছে, চিন্তা করো কে ইকুয়াল টু যদি বি বাই এ, এটা নিয়ে যদি আমরা চিন্তা করি যে ধরো কে ইকুয়াল টু, যে একটা বিক্রিয়া যদি এরকম হয় এ থেকে বি, কে ইকুয়াল টু তুমি নিচ্ছ বি বাই এ। তাহলে চিন্তা করে দেখো তো, কে এর ভ্যালু, প্রথমে আমরা মাঝখান থেকে শুরু করি। কে এর ভ্যালু কখন 1 আসবে? 1 আসার মানে কি বলতো, এ আর বি এর পরিমাণটা ইকুয়াল বা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। আদারওয়াইজ তো এই দুইটার ভ্যালু তো অনুপাত করলে 1 আসার কথা না, তাই না? তার মানে প্রথম জিনিসটা ক্লিয়ার হলো যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক, এইটার মান 1 আসতে পারে তখনই যদি এ আর বি এর মান মোটামুটি ইকুয়াল হয়ে যায়। এখন এটা কি বুঝতেছো, এ আর বি এর মান মোটামুটি ইকুয়াল এই কথার মানে কি? ওই যে তুমি 100 একক বিক্রিয়ক নিয়ে যাত্রা শুরু করছিলা,
100 একক এ নিয়ে যাত্রা শুরু করছিলা, বলো তো এ আর বির পরিমাণ সমান সমান সাম্যাবস্থায়, এটা কখন সম্ভব? বিক্রিয়াটা যদি হাফ ওয়েতে যে সাম্যাবস্থায় চলে আসে, যখন তার 50টা কণার মতো রাইট সাইডে চলে গেছে, ডান পাশে চলে আসছে, তখন যদি সে সাম্যাবস্থায় চলে আসে, তাহলে তুমি বলতে পারবা যে এ আর বি এই দুইটা কিন্তু সমপরিমাণে চলে আসছে। এই দুইটা যদি সমপরিমাণে চলে আসে, যখন এ আর বির পরিমাণ কাছাকাছি বা অলমোস্ট সমান, তখনই আমরা বলতে পারি যে এইটার কে এর ভ্যালু 1 আসবে। তার মানে কে এর ভ্যালু 1 মানে হচ্ছে, ঠিক আছে, বিক্রিয়ার অর্ধেক যখন উৎপাদে পরিণত হয়েছে বিক্রিয়কের, তারপরে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসছে। এটাই হচ্ছে নলেজ। তার মানে ভালো বা খারাপ কমেন্ট করতে পারতেছি না, 50% কেউ উৎপাদে পরিণত করতে পারা, এটা মাঝামাঝি একটা ঘটনা মোটামুটি, ঠিক আছে। এখন চিন্তা করো তো, 1-এর তুলনায় এই মানটা তো অনেক ছোট। তার মানে একটু চিন্তা করে বলো তো দেখি, 1-এর তুলনায় যদি সাম্যদ্রুবকের মানটা অনেক ছোট হয়, কখন আসলে একটা কে এর মান অনেক ছোট হওয়া সম্ভব? কখন বলো তো, বির মান বড় হলে না এর মান বড় হলে? হ্যাঁ, বুদ্ধিমান অডিয়েন্সের বুঝে ফেলার কথা। এই যে বি বাই এ, এখানে এর ভ্যালুটা যত বড় হবে আর বির ভ্যালুটা যত ছোট হবে, তত হচ্ছে তোমার কে এর ভ্যালুটা ছোট হইতে থাকবে। তার মানে সাম্যদ্রুবকের মান যখন 1-এর তুলনায় অনেকখানি ছোট হয়, যে 10⁻⁻6, 10⁻⁻8, 10⁻−13, 10⁻−25, এরকম যখন হতে থাকবে, তার মানে আমরা শিওরলি বলতে পারি যে এইটার বিক্রিয়কের পাল্লা ভারী, উৎপাদের পাল্লা হালকা। তার মানে এই বিক্রিয়াটা কোন দিকে ঝুঁকে আছে বলো তো? প্রথমত বুঝলাম যে এটার বিক্রিয়ক বেশি থাকবে, উৎপাদও কম থাকবে। তার মানে সে বাম দিকে ঝুঁকে আছে। ঠিক আছে, বাম দিকে ঝুঁকে আছে বা উৎপাদের দিকে ঝুঁকে আছে। তার মানে এখন আর নিশ্চয়ই বুঝতে বাকি নাই যে যদি কারো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্যদ্রুবকের ভ্যালু যদি একটু বড় হয়, ধরো 56-এর মতো যদি হয়, তাহলে 1-এর তুলনায় এত বড় ভ্যালু কখন হওয়া সম্ভব বলো তো? তার মানে উৎপাদও হচ্ছে বেশ অনেকটা বেশি, বিক্রিয়ক যদি কম থাকে, তাহলে কেবলমাত্র এই কে এর ভ্যালু এরকম বড় 56-এর মতো হইতে পারে। ঠিক আছে, তার মানে আশা করি সবাই বুঝতেছো যে কে এর ভ্যালু 56 মিন করে উৎপাদও বেশি, বিক্রিয়ক কম। তার মানে লাভজনক প্রজেক্ট, এটা হচ্ছে লস, কারণ বিক্রিয়ক তো বিক্রিয়াই করে নাই ঠিক মতো, উৎপাদে গেছে কম। এটার ব্যাপারে কোনো কমেন্ট নাই, এটা মাঝামাঝি, এইটা হচ্ছে লাভ, প্রফিট। ঠিক আছে, তো এইটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে দেখো সাম্যদ্রুবকের মান জেনে জেনে আমরা কিন্তু একটা ক্লু পেয়ে যাই। সাম্যদ্রুবকের মান কিন্তু বিখ্যাত মান, তুমি বিভিন্ন বিখ্যাত বিক্রিয়ার সাম্যদ্রুবকের মান গুগল সার্চ করলেও পাবা। তো মানগুলা দেখে একটা ধারণা পাওয়া যায় যে আসলে বিক্রিয়াটার কি অবস্থা। এখন এই আলোচনাটা তুমি যদি একটু আগায় নিয়ে এসে এইখানে করো, যে দুই তিনটা দ্রবণ, একটা দ্রবণের কে এর ভ্যালু অনেক বড়, একটা দ্রবণের কে এর ভ্যালু মাঝারি, একটা দ্রবণের কে এর ভ্যালু অনেক কম, এক একটা বস্তুর জন্য কি মিন করে বলো তো? কে এর ভ্যালু বড় মানে এই মানগুলা বেশি, এই মানগুলা তো মিন করে দ্রবণীয় অংশ যেটা মিশে গেছে, তাই না? তাহলে যার কে এর ভ্যালু অনেক বড়, তার মানে তার আয়নিত অংশ বা দ্রবণীয় অংশের পরিমাণ অনেক বেশি। তার মানে এই লবণটা অনেক ভালো দ্রবীভূত হইতে পারে। অনেক বেশি পরিমাণ দ্রবীভূত হওয়ার পরে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসছে বা এই দ্রবণটা সম্পৃক্ত হয়েছে। আবার যার কে এর ভ্যালু একদম কম বা মাঝামাঝি, তার মানে এই লবণটা মাঝামাঝি পরিমাণ মিশতে পারছে অথবা অনেক কম মিশতে পারছে। তার মানে কোন একটা লবণের মিশতে পারার যে ক্ষমতা, মিশতে পারার যে টেন্ডেন্সিটা, এটা কিন্তু এই কে এর ভ্যালু দেখলে হচ্ছে বোঝা যায়। ঠিক আছে, তো সবাই আশা করি বুঝবা যে কোন লবণের, ধরো সল্ট 1
এইটার কে এর ভ্যালু হচ্ছে অনেক বড়, তার মানে খুব ভালো দ্রবণীয়। ভালো দ্রবণীয় মানে আশা করি সবাই বুঝছি যে অনেক লবণ মিশালে তারপরে এই লবণটা সম্পৃক্ত হবে, অল্প লবণ দিয়ে পারা যাবে না। লবণ 2, যার কে এর ভ্যালু অনেক ছোট ধরে নিচ্ছি, অনেক ছোট মানে হচ্ছে খুবই অল্প দ্রবীভূত হয়। তার মানে তুমি খুব বেশি লবণ তোমাকে ব্যবহার করতে হবে না, অল্প লবণ ব্যবহার করলেই দেখবা 1 চামচ 2 চামচ লবণ দিয়েই তুমি পুরো দ্রবণ সম্পৃক্ত করে ফেলতে পারবা, সে আর লবণ নিতে চাইবে না। এখন একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই যে আমাদের কাছে এত রকমের কেমিক্যাল, এত রকমের রাসায়নিক বস্তু, এত রকমের সাম্যাবস্থা, তো সাম্য ধ্রুবককে শুধু এরকম একটা ইম্পর্টেন্ট জিনিসকে শুধু কে দিয়ে লিখলে আসলে আমাদের হয় না। কারণ হচ্ছে কে তো আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি মিলে এক গাদা রাশির কে আমরা কে দিয়ে প্রকাশ করি। তো শুধু কে যত রাখবা তত কনফিউশন আসলে বাড়তেই থাকবে। এই জন্য আমরা ছোট্ট একটা অ্যাকশন নিছি যেন আমাদের নিজেদেরই সুবিধা হয়। সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট কে এর নিচে ছোট করে আমরা বিভিন্ন প্রাসঙ্গিক লেটার লিখে এই কনস্ট্যান্টটা কি বিষয়ে লেখা হচ্ছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করি। তো আশা করি তোমরা এটাতে খুশি হবা যে শুধু কে তো আসলে দেখতে একটু কনফিউজিং। তো আমরা আসলে কি করি সেটা আমরা তোমাকে বলে রাখতে পারি যে আসলে কার জন্য কি অ্যাকশন আমরা নেই। যেমন এই যে সাম্য ধ্রুবক কে, দেখবা এইটারই একটা ভার্সন হচ্ছে কে এ, এ ফর এসিড। তো বিক্রিয়াটা যদি উভমুখী বিক্রিয়াটা যদি কোনো এসিড দিয়ে থাকে তাহলে এটাকে আমরা কে নামে ডাকবো একটা সময়। কে যেহেতু আছে, কে বিও আছে, বি ফর বেস বা ক্ষার। পানির জন্য আমরা দেখব কে ডাব্লিউর ব্যবস্থা আছে। যে কোনো জেনারেল বস্তু যদি আমরা এটাকে অ্যাসিড ক্ষার পানি হিসাবে আলাদা না করি, সেটার জন্য আমরা ইন জেনারেল লিখি হচ্ছে কে সি। সি ফর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের বাংলা করা হয়েছে ঘনমাত্রা। তো যখন আমরা ঘনমাত্রা দিয়ে রাশিটা লিখি সাম্যদ্রুবকের, তখন এইটাকে আমরা বলি হচ্ছে কেসি। এই যে আমরা সারা দিন আজকে কিন্তু ঘনমাত্রা দিয়ে রাশিগুলা লিখলাম, তো আমরা শুধু কে লিখেছিলাম, এটাকে আসলে কেসিও লেখা যাইতো। তো আমরা এখনই সবগুলোকে কেসি দিয়ে রিপ্লেস করে দিতে পারি তুমি যদি চাও। এই যেগুলা সব কিন্তু কেসি। ঠিক আছে, এই যে। তো কেসি। এখন এসিডের জন্য কে, ক্ষারের জন্য কে বি, পানির জন্য হচ্ছে কে ডাব্লিউ, যে কোনো বস্তুর জন্য কেসি। লবণের জন্য তো একটা ব্যবস্থা থাকা উচিত। লবণেরটাকে কি লেখে? অনেকে হয়তো কে এস ভাবতেছো, না, শুধু কে এস না, এটাকে বলে কে এস পি। ঠিক আছে, একটু মনে রাখি, লবণের জন্য হচ্ছে কে এস। তাহলে এইভাবে এই জিনিসটাকে রিলেট করতে পারলে সুবিধা হয়, সবাই হচ্ছে কে, বাট এক এক জিনিসের কে কে এক এক নাম দিয়ে ডাকা হয়, এসিড ক্ষার পানি যে কোনো স্বাভাবিক বস্তু এবং হচ্ছে লবণ। তো যখনই আমরা লবণ পাবো এটাকে আমরা কেএসপি নামে ডাকবো। কেএসপির ফুল ফর্মটাও জেনে রাখো, এই এসপি দিয়ে বোঝায় হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। এটার বাংলা করা হয়েছে দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, সলিউবিলিটি প্রোডাক্ট বা হচ্ছে দ্রাব্যতার গুণফল। তাহলে যখন আমরা লবণ পাবো, এটাকে কেসি আমরা লিখতেই পারি যেহেতু কেসি সবার জন্য, বাট লবণ আমরা পেয়ে গেলে যেমন এটা একটা লবণ, তো এইটাকে আমরা কিন্তু কেসি না লিখে বেটার হচ্ছে এটাকে কেএসপি হিসেবে লেখা। তার মানে সল্টের জন্য শুধু কে এর ভ্যালু দেয়া আছে না বলে আমরা বলবো কেএসপির ভ্যালু দেয়া আছে, সেটা ছোট হোক বা বড় হোক। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আজকে সারাদিনের ডিসকাশনে এটা মোটামুটি ক্লিয়ার যে যখনই আমরা একটা উভমুখী বিক্রিয়া পাবো, সাম্যাবস্থা পাবো, তখন আমরা সাম্য ধ্রুবক নামে একটা রাশির হেল্প নিতে পারবো যে সাম্যাবস্থাটার কোয়ালিটি বোঝার জন্য, যে বিক্রিয়াটা কোন দিকে ঝুঁকে আছে বা বিক্রিয়াটা আসলে কত ডানে বা কত বামে আছে। এই সাম্যদ্রব্যকের মান যদি অনেক বেশি হয় তার মানে বিক্রিয়াটা ডান দিকে ঝুঁকে আছে বা উৎপাদের দিকে অনেকখানি সরে গেছে। আর যদি আমরা দেখি যে সাম্যদ্রব্যকের মানটা অনেক ছোট, অনেক কম একের তুলনায়, তার মানে সে আসলে বিক্রিয়কের দিকেই বেশি ঝুঁকে আছে।
আর একটা জিনিস আমরা যেটা জানলাম যে এক একটা বস্তু সামুদ্রিকটা লেখে কিভাবে সেটা আমরা জানলাম। লেখার বেশ কিছু ছোট ছোট নিয়ম আছে, সলিড বাদ দিতে হয়, কোএফিসিয়েন্টকে পাওয়ার বানাতে হয়, এই ধরনের বেসিক রুল গুলো আমাদের জানা থাকবে, মনে রাখতে হবে সবাইকে, আদারওয়াইজ ভুল হয়ে যাবে রাশিমালাগুলি। আর ফাইনালি আমরা এক এক জিনিসের, এক এক বস্তুর সাম্যদ্রব্যকে এক এক নাম দিয়ে ডাকি। আমরা আপাতত যে দ্রাব্যতা টপিকটা পড়ছি বা লবণ রিলেটেড টপিকটা পড়ছি, তাতে আমাদের সাথে রেলিভেন্ট টপিক হচ্ছে এই দ্রাব্যতার গুণফল বা হচ্ছে কেএসপি। ঠিক আছে? তো আমরা আজকে আর সামনে না আগাই, তোমরা এই দুইটা লেকচার সবাই একটু দেখো, গত দিনের লেকচারটা আর আজকের লেকচারটা। নেক্সট আমরা যে পড়বো সেই টপিকগুলি কি হবে সেটা একটু আমরা তোমাকে বলে রাখি। আমরা দ্রাব্যতা টপিকটাই তো পড়ছি, তো আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল, এই যে আজকের দিনে শিখলাম দ্রাব্যতার গুণফল আর আগের দিন শিখলাম দ্রাব্যতা, এই দুইটা টপিকের আসলে লিঙ্কেজটা কোথায়, সম্পর্কটা কোথায়, আমরা সেটা জানবো। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কটা ব্যবহার করে বেশ কিছু গাণিতিক সমস্যা সমাধান করা যায়। তো গোয়িং ফরওয়ার্ড সামনের এক দুইটা ক্লাসে আমরা আসলে দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফলের সম্পর্ক, দ্রাব্যতা বিষয়ক ম্যাথ, দুইটা সংজ্ঞা আছে, দুইটা সংজ্ঞা থেকে কিছু কিছু ম্যাথ আমরা পাবো। তো এই টপিকগুলো আসলে সামনে আমাদের আসতে যাচ্ছে। ঠিক আছে? তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।